সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমরা জানি যে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ পাশ হয়েছে, খসড়া অনুমোদিত হয়েছে এবং এটা এখন অধ্যাদেশ আকারে জারি হবে এবং নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় আছে, এটা নিয়ে আলোচনা করব। এর বাইরে দুর্যোগ যেন আমাদের পিছু ছাড়ছে না। আজকেও কড়াইল বস্তিতে আগুন লেগেছে সন্ধ্যার সময় এবং কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস সূত্র যতটুকু জানিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে প্রায় 6 ঘন্টা ধরে আগুন জ্বলেছে। ওইখানে বস্তিতে হাজার হাজার নিম্ন আয়ের মানুষ ছিলেন, তাদের অবস্থা খুবই করুণ দুঃসহ। এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব মোস্তফা ফিরোজ, ইনি ভয়েস বাংলার সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব আবুল কালাম আজাদ মজুমদার, মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কি দিয়ে শুরু করি নাকি আজাদ মজুমদার? হ্যাঁ, সিনিয়রিটি হিসেবে অবশ্যই। আপনি তো প্রধান উপদেষ্টা, আপনাকে দিয়ে আমি শুরু করি, কারণ আপনি প্রধান উপদেষ্টার ওই প্রেস সচিব হিসাবে, উপপ্রেস সচিব হিসাবে আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেহেতু ঘটনাটি ঘটেছে, যেখানে গণভোটের আইন, গণভোটের অধ্যাদেশটি পাশ হয়েছে, গণভোটটা কিভাবে হবে তার ডিটেলস এটার মধ্যে আছে। আমরা দেখেছি যে বিকেলবেলা প্রেস কনফারেন্সে মাননীয় আইন উপদেষ্টা, প্রেস সচিব শফিকুল আলম সাহেবও ছিলেন, আইন উপদেষ্টা ছিলেন এবং নির্বাচন কমিশনের সচিব আক্তার সাহেব ছিলেন। তারা এটা নিয়ে ব্রিফ করেছেন। এই ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। প্রথমত অধ্যাদেশটা প্রয়োজনীয় ছিল। গণভোটের ব্যাপারে একটা রাজনৈতিক মতৈক্য হয়েছে, একটা সিদ্ধান্ত হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু গণভোট আয়োজনের জন্য আসলে যে আইনগত কাঠামোটা প্রয়োজন সেটা আমাদের দেশে ছিল না। এটা অ্যাবসেন্সের কারণে অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল যে আসলে কোন আইনের ভিত্তিতে কিভাবে গণভোটটা হবে। তো এই আইনগত ফয়সলাটা প্রয়োজন ছিল এবং সেটা সরকার করেছে আজকে। এবং আরও কিছু বিষয় ছিল, যেমন আপনার প্রশ্নগুলো, যদিও প্রশ্নগুলো মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি উল্লেখ করেছেন, কিন্তু প্রশ্নগুলো সুনির্দিষ্টভাবে কি এটা একেবারে গেজেট আকারে প্রকাশ করার একটা প্রয়োজনীয়তা ছিল, যাতে করে আপনার যখন এটা নিয়ে তো এখন যেহেতু আইন হয়ে গেছে, এখন একটা সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ক্যাম্পেইন চালানো যাবে এবং আমরা বিশ্বাস করি যে জুলাই সনদ যে 25টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে তারাও এটা নিয়ে ক্যাম্পেইন চালাবে। তারা তাদের মতো করে তারাও এক ধরনের প্রচারণায় অংশ নেবে এবং এ বিষয়ে জনগণের মতামত তারা দেখার চেষ্টা করবে। তো এটা এখন এই আনুষ্ঠানিকতার পরে সবার জন্যই এই কাজটা সহজ হলো, এটা আমরা বিশ্বাস করি। আর তাছাড়া গণভোটটা কোন পদ্ধতিতে হবে, এটা কি একই ভোট কেন্দ্রে হবে নাকি কোনো কেন্দ্রে যদি ভোট বাতিল হয় তাহলে সেইটার ফলাফল বা সেইটাকে কিভাবে কাউন্ট করা হবে, আপনার যারা নিরক্ষর ভোটার আছেন তারা আসলে কোন পদ্ধতিতে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে, ইত্যাদি অনেকগুলো বিষয় মীমাংসা করার ছিল। এটা আইনিভাবে মীমাংসা করার একটা প্রয়োজনীয়তা ছিল। সেই আইনি কাজগুলো আজকে উপদেষ্টা পরিষদ সেই সিদ্ধান্তটা নিয়েছে। নিরক্ষর ভোটারদের বিষয়টা কি আরেকটু ডিটেলস আপনি বলতে পারবেন? এই ব্যাপারে কি সিদ্ধান্তটা হয়েছে? নিরক্ষর ভোটারের বিষয়ে অ্যাকচুয়ালি আনুষ্ঠানিকভাবে একেবারে, যেহেতু এখানে কোনো প্রতীকের কোনো বিষয় নাই, সেটাই সেই জন্য এখানে সিদ্ধান্তটা যতটুকু বুঝতে পেরেছি মাননীয় আইন উপদেষ্টার কথায় আজকে, যেহেতু এখনো আমরা অধ্যাদেশটা এখনো গেজেট আকারে দেখিনি, দেখলে হয়তো আর একটু ভালোভাবে বলতে পারতাম। ব্যাপক ভিত্তিক প্রচারণার উপরেই আসলে উনি গুরুত্ব দিয়েছেন। আর এখানে তো আপনার থাকবে হচ্ছে টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন। সো আমাদের একটাই হয়তো থাকবে, আইদার টিক অর ক্রস, আপনি যেটাই দেন। কারণ ভোটিং সিস্টেমে তো দুইটাই আছে। এটা কি স্পেসিফিক হয়েছে আপনি জানতে পারেন? এরকম কথাটাই মাননীয় আইন উপদেষ্টা আজকে বলেছেন যে সেখানে টেক্সটের বদলে চিহ্ন ব্যবহার করা হবে। টেক্সট যেমন হ্যাঁ অথবা নার বদলে চিহ্নটা ব্যবহার করা হবে। চিহ্ন তো বটেই, হ্যাঁ, চিহ্নটা তো আমাদের যারা নিরক্ষর ভোটার আছেন তারা চিনবেন। এটা একটা কথা বলা হয়েছে। আরেকটা হচ্ছে উনি যেটার উপর জোর দিয়েছেন, সিলের বিষয়টা তো আসতে পারে, কারণ আপনার মার্কায় যেহেতু আপনি সিল দেন, এখানে হার উপর সিল দিলেন না নার উপর সিল দিলেন, সেটাও তো হতে পারে। না সেটাই তো হবে। হার সিম্বলটা হবে আপনার টিক চিহ্ন আর নার চিহ্নটা হবে ক্রস।
এখন আপনি সিল দিবেন হার উপরে অথবা নার উপরে, সেটাই রাইট। আপনি যদি টিক চিহ্নের উপর সিল দেন, আমি আরেকটু সুনির্দিষ্টভাবে বলতে পারবো, গ্যাজেটটা যদি দেখতে পারি আজকে প্রেস, আমি তো নিজে না, এখানে সিলের কথা আমি ব্রিফিংটা আমি শুনেছি, আইন উপদেষ্টার ব্রিফিংটা, যে আমাদের লাইভ গিয়েছিল আমার দেশ পেজে, তো সেখানে বলেছেন উনি যেটা যে একই সিল ব্যবহার করা হবে, মানে পুরো আইনি প্রক্রিয়ার মধ্যে যেটা বলা হয়েছে, যে সিল দিয়ে আপনি ইয়েতে ভোট দিবেন গণভোটের সিলটাও সেম থাকবে। তার অর্থ হলো যে সিলি মারার বিষয়টা হয়তো আসছে। এনিওয়ে এক্স্যাক্টলি, কিন্তু ব্যালটটা তো পৃথক থাকবে, ব্যালটটা পৃথক থাকবে এবং রঙিন ব্যালট থাকবে, যেটা বলা হয়েছে যে ক্লাসিফাই করার জন্য সাদা ব্যালট থাকবে নির্বাচনের, জাতীয় নির্বাচনের, আর গণভোটের ব্যালটটা থাকবে রঙিন কালার। হ্যাঁ, এবং সেখানে যদি চিহ্নটা থাকে তাহলে আপনার চিহ্নের মধ্যে ওনার পছন্দসই চিহ্নে একজন ভোটার তার দিতে পারবেন। কিন্তু যে প্রশ্নটা সবচেয়ে বেশি আলোচনা, যে ভোটাররা অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা কীভাবে গ্রহণ করবেন। আপনার উনি তো যিনি নিরক্ষর, তার তো এতগুলো প্রশ্ন পড়ে সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ নেই। এই ক্ষেত্রে একটা বিষয় আলোচনায় এসেছে, সেটা হচ্ছে যে আপনার যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস অফ দি সিটিজেন। মাননীয় আইন উপদেষ্টা নিজেও বলেছেন যে আমাদের দেশে বড় বড় রাজনৈতিক যে পরিবর্তনগুলো হয়েছে, যে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আপনার আরো বড় বড় রাজনৈতিক যে পরিবর্তনগুলো হয়েছে, এগুলোতে আসলে সাধারণ মানুষের অংশগ্রহণটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাদের ভূমিকাটাই ছিল সবচেয়ে বড়। এই সাধারণ মানুষের একটা বড় অংশ আসলে তারা অক্ষর জ্ঞানহীন, এবং তারা কিন্তু তাদের পলিটিক্যাল যে লিটারেসি বলেন আপনি, বা পলিটিক্যাল অ্যাওয়ারনেস, এটা অনেক বেশি, রাজনৈতিক সচেতনতা তাদের অনেক বেশি। আমরা সরকারের পক্ষ থেকে এই আশাটা ব্যক্ত করা হয়েছে যে সিদ্ধান্ত গ্রহণ আসলে ওইখানে গিয়ে প্রশ্নগুলো পড়ে যদি একজন ভোটার সিদ্ধান্ত নেন, তাহলে তো নির্বাচন শেষ করতে দীর্ঘ সময়, এটা গভীর রাত, এমনকি পরের দিনে ছাড়িয়ে যেতে পারে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা দেখেছি, যদিও সেটা ফলাফল ঘোষণার ক্ষেত্রে হয়েছে। এখানে সিদ্ধান্ত নিয়েই ওনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা কোথায় দেবেন। এখন ওনাদেরকে সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক একটা ক্যাম্পেইন চালানোর একটা সিদ্ধান্ত হয়েছে। সরকার সেই কাজটা করবে এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সমূহকে আহ্বান জানানো হয়েছে, তারা প্রচারণা করবেন প্রশ্নগুলো নিয়ে। সিদ্ধান্ত তো জনগণ নেবেন, যিনি ভোটার তিনি নেবেন, কিন্তু ভোটারের জন্য সিদ্ধান্ত গ্রহণের জন্য কোন বিষয়টা সামনে আছে সেই বিষয়টা তাকে জানানোর দায়িত্বটা অবশ্যই সরকার পালন করবে। পাশাপাশি সরকার আশা করে এবং সবার কাছে এই অ্যাপিলটাও করে যে গণমাধ্যম এবং রাজনৈতিক দল তারা যেন ভোটারদের কাছে এই প্রশ্নগুলো উপস্থাপন করে। আমি আপনার কাছে আসবো, দীপু ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি উনি কয়টা প্রশ্ন জনাব আবুল কালাম আজাদ উত্থাপন করেছেন। একটা বিষয় কিন্তু শুরু থেকেই আলোচিত হচ্ছে যে আপনার 4টা সাবজেক্টের উপর একটা হানা ভোট হবে, একটা মাত্র ভোট আপনি দিতে পারবেন হানা বলে, কিন্তু সাবজেক্ট হলো 4টা। তো এইটা নিয়ে কনফিউশনটা সৃষ্টি হতে পারে, এই কথাটা বারবারই বলা হচ্ছে। যেটা বললেন যে এটার অ্যাওয়ারনেসটা এবং সিদ্ধান্তটা আগেই করতে হবে, অ্যাওয়ারনেসটা গভর্নমেন্ট করবে, পলিটিক্যাল পার্টি করবে এবং সরকার প্রত্যাশা করছে সাংবাদিকরা, মিডিয়ায় অ্যাওয়ারনেসটা করবে। আপনি কি মনে করেন এটা নিয়ে আসলে কোনো জটিলতার সৃষ্টি হতে পারে? আর আরেকটা প্রশ্ন উনি করেছেন যে সময়ের ব্যাপার, এটা নিয়েও কিন্তু শুরু থেকে একটা আলোচনা আছে। ওইখানে যদি বেশি সময় ব্যয় করে প্রতি ভোটার, তাহলে আপনার যে 8 ঘন্টা ভোটিং টাইম, এটা দিয়ে আপনি কভার করতে পারবেন না যে পরিমাণ। আমরা তো ওই একটা সিল কিংবা 2টা সিল, এখন কেউ প্রশ্ন করতে পারে যে ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় তো আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও দেই, আবার মেম্বারদেরকেও দেই, তাহলে এখানে কেন এই টাইমের ভিতর পারবে না? আপনি কি মনে করেন? আমার একটা যেটা শুরুতে বলবো যে গণভোটের বিষয়ে গণমানুষের কোনো আগ্রহ আছে কিনা এটা আমার সন্দেহ আছে। যেটা নিয়ে মানে আমার লক্ষ্য, যেখানে সংসদ নির্বাচন 15 বছর সংসদ নির্বাচনের জন্য এত আন্দোলন, এত সংগ্রাম, এর মধ্যে ফস করে ঢুকে গেল গণভোট। এর মধ্যে সংসদের মধ্যে একটা উৎসবের মধ্যে আপনি আর একটা উৎসব ঢুকাই দিলেন। ভোট তো উৎসবই। তো সেই কারণে মানে প্রথম কথা হলো যে এই গণভোটের ব্যাপারে মানুষের উৎসাহ নেই। আমার ব্যক্তিগতভাবে যদি বলেন, আমারও কোনো উৎসাহ নেই। যদি বলেন আমি ভোট কেন্দ্রে যদি যাই তাহলে কোথায় ভোট দেবো, আমি যদি যাই আর কি, তাহলে হয়তো সংসদ নির্বাচনের ওইটাই ভোট দিয়ে আমি চলে আসবো, ওইদিকে যাব না। 2 নম্বর কথা হলো যে এই জটিলতা, এই যেই প্রশ্নটার মধ্যে
এটাই তো মানে আমরাই যদি পুরো ব্যাখ্যা দিতে বলেন আমি কিছুটা পারবো কিছুটা পারবো না। তো ঠিক আছে, অ্যাওয়ারনেস, আপনি অ্যাওয়ারনেস করবেন, ভালো কথা। এই অ্যাওয়ারনেসের জন্য 5,000 কোটি টাকা আর একটা প্রজেক্ট করেন, অসুবিধা নেই। সরকারের তো অর্থ উপদেষ্টা বলছে মানে টাকার কোনো অভাব নেই, করতে থাকেন, লাভ হবে না। কারণ কি, আপনি আগে কোন জায়গায় আমরা কোন জায়গা থেকে আমরা শুরু করতেছি, আমরা তো শূন্য থেকে আবার শুরু করতেছি। শূন্যটা মানে এদেশের মানুষ ভোটটাই নাই, ভোট মানে কাস্ট এবং কাউন্টিং নাই। আগে আপনি ওই ধাপটা শেষ করেন, একটা উৎসবমুখর নির্বাচন, রেল আপনার এটা এতগুলো চ্যালেঞ্জ, যেখানে আওয়ামী লীগ নাই, যেখানে ভারতের বিরোধিতা, আপনি আগে ওইটাই করেন। জামাত বিএনপির মধ্যে পারস্পরিক যেই ওই যে জয় পরাজয় মেনে নেব, ওই রাজনৈতিক কালচারটাকে নার্সিং করে উৎসবমুখর পরিবেশে আপনি সেটা কি করবেন? কয়টা আপনি দেখেন না, এখন রাজনৈতিক দলগুলা বিএনপি, জামাত, এনসিপি, মেইন যে স্টেক হোল্ডারগুলো, তারা তো এটা মেনে নিছে। তাইলে আবার নতুন করে একটা বিতর্ক আমরা এটা তুলছি। অবশ্যই আমি নাগরিক হিসেবে এই রাজনৈতিক দলগুলো কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়? তারা ড্রয়িং রুমে বসে সিদ্ধান্ত নেয়, আমি কেন মানবো? আমার এখানে মতামতটা প্রতিফলিত তো হয়নি। আমি এটা মানে আমার এরকম রাজনৈতিক যে স্টেক হোল্ডাররা, মেইন স্টেক হোল্ডাররা যদি এটা এগ্রি করে, তাইলে এখন এটার পক্ষে ক্যাম্পেইন চালানো কি আমাদের দায়িত্ব না? আমি স্বাধীন মত, আমি তো বিএনপির সাথে একমত না হইতে পারি, জামাতের সাথে একমত না হইতে পারি, এনসিপির সাথে অবশ্যই সেটা না হইতে পারি। আরেকটা কথা হলো, দেখেন আপনি গণভোটের আপনার একটা যদি সহজের কথাই বলেন, জি, তো সহজটা তো এটাই ছিল। গণভোটের ব্যাপারে তো আগেই যে বিষয়গুলি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তো স্বাক্ষর হয়েছে, তাহলে ওই জামাত এবং বিএনপির যে সংসদ নির্বাচনের জন্য যারা ভোট দিতে যাবে, ওটাকে হাঁ হিসেবে ধরেন। আর যদি কেউ না করতে চায় তাহলে আলাদা করেন, তাহলে তো প্রচুর হা হবে। কারণ দেখেন ঝুঁকিটা কোথায় হবে, যদি গণভোটটা যদি পর্যাপ্ত পরিমাণ যদি ভোট না হয়, তাহলে জুলাই সনদে যেটা সবাই স্বাক্ষর করলো ওইটাই কোশ্চেন হয়ে যাবে। এটা হইতেও পারে। ধরেন আমি দুষ্টামি করে আইনে, এই জন্য তো আইনটা আজকে পাশ করা হলো, নিশ্চয়ই এটাতে বলা আছে। আমি একটা বলি, এই আইনে তো কোনো কোথাও বলা, যেমন আমাদের সংসদ নির্বাচনে, আমি এই প্রশ্নটা আপনাকে ধরিয়ে দেওয়ার পর আপনি আনসারটা দেন, যে কোথাও বলা নেই কত পার্সেন্ট ভোট পেলে। অনেক দেশে আছে যেটা 51% পেতে হবে, আমাদের এখানে তো নেই। যা পেলেন তার মধ্যে যে হাইয়েস্ট, যেটাকে বলে ফার্স্ট, এইটাও তো একটা লজ্জার ব্যাপার। ধরেন আপনি 2% পেলেন বা 3% পেলেন, তাহলে মানুষের তো আগ্রহী নাই। হ্যাঁ, আপনি ওইটা তো লিগ্যাল হয়ে যাবে, কিন্তু শেখ হাসিনাও তো তালিবালি নির্বাচন করে তো এইভাবে কথাগুলোই ছিল, তো 20% নির্বাচন করলেই হয়েছে, তাই না? তো এখন কথা হলো যে আপনি আপনি কিভাবে এটাকে জমজমাট করবেন, এটা আমার মাথায় কাজ করে না। এখন ওইভাবে যদি ধরে নেন, তাহলে একটা সহজ পদ্ধতি হলো এই, যেহেতু যারা যে রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ নেবে এবং যাদের সংসদ নির্বাচনে প্রার্থীতে ভোট দেবে, তারা তো কেউ তো আর বিরোধিতা করছেন, ঐক্যমত্য আছে, তো তাহলে ওইটাকে হা হিসেবে ওই ভোটগুলো, এই ক্যাম্পেইনটা করলে এটা সহজ হয়ে যায়। সহজ হয়ে যাওয়ার দরকার নেই, আমি সংসদে মানে ওই কেন্দ্রে আসলাম মানে আমি হা। কিন্তু আরেকটা দেখেন, ধরেন আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে, তাই না? তারা যদি দলে বলে শুধু অন্য কোনো জায়গায় শুধু না মারতে থাকলো, আমার কাছে মনে হয় তারপরেও তো তারা অবশ্যই 51%-এর আওয়ামী লীগের অবস্থান নেই, কিংবা জাতীয় পার্টি নেই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এইটার গণভোটটার মানে ভোটার পাওয়া যাবে কিনা, এবং এটা যদি যেই মাত্রায় 30টা রাজনৈতিক দল যেই উচ্চতায় নিয়েছিল দক্ষিণ প্লাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে সংসদ এই নির্বাচন, যেটা নির্বাচনটা হতে যাচ্ছে একই দিনে, সেখানে যদি ভোটের এটা আপনি বৈধতা করতে পারবেন, কিন্তু পার্সেন্টেজটা যদি কম হয়, এটা কিন্তু একটা জুলাই সনদি কি তাহলে মানুষের আগ্রহ নেই, আপনি এই ঝুঁকির মধ্যে দরকারই ছিল না। আমি সেজন্য বলি যে ওই যে আমি তো ওইটুক পর্যন্ত রাজি ছিলাম, মানে আমার ব্যক্তিগত নাগরিক হিসাবে, যে পরে পার্লামেন্টে যে সরকারি দল বিরোধী দল এরাই তো যাবে, তাই না? হয় জামাত সরকারে যাবে না বিরোধী, বিএনপি হয় সরকারে যাবে না বিরোধী, তো তারা মিলে সেগুলি বাস্তবায়ন করবে, এবং ওইটাই উপযুক্ত ফোরাম। এটার জন্য তো এত পেঁচগোছের দরকার ছিল না। আজম মজুমদার, আপনি কিছু বলতে চাচ্ছিলেন এর ভিতরে? ধন্যবাদ। আমি আসলে প্রথমত আপনাকে ধন্যবাদ এই কারণে যে গণভোট প্রসঙ্গটা আপনি আলোচনায় এনেছেন। আমাদের এখন গণভোট প্রসঙ্গটা আলোচনায় রাখাটা জরুরি। এই কারণে জরুরি যে তাহলে যত বেশি আলোচনা হবে তাহলে মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আমি উইথ অল রেসপেক্ট টু দীপু ভাই, উনি সিনিয়র মানুষ,
উনি গণভোট সম্পর্কে বোঝেন না বা বুঝতে চাচ্ছেন না বা ওনার আগ্রহ নেই, খুবই স্বাভাবিক, থাকতেই পারে, সেটা ওনার একজন নাগরিক হিসেবে সেটা ওনার মতামত। এক্ষেত্রে আমি মনে করি এটা একটা রাজনীতি বিমুখ কথাবার্তা। উনি নিজে একজন রাজনৈতিক বিশ্লেষক, উনি যদি রাজনীতির প্রতি ওনার আগ্রহ থাকে তাহলে সেটা আমাদের রাজনীতির জন্য ভালো, যদি না থাকে তাহলে সেটা দুর্ভাগ্যজনক। আর সম্ভবত আমাদের এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সিদ্ধান্তে ওনার আস্থা নেই, এটা হয়তো ওনার ব্যক্তিগত মতামত, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে একটা কথা উনি যেটা বলেছেন যে এই গণভোটের প্রয়োজন কি, শুধু নির্বাচনে যদি হয়ে যেত তাহলে তো সেই নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানের আসলে 3 মাস পরেই দিয়ে দেওয়া যেত। অনেক রাজনৈতিক দল কিন্তু প্রথম দিকে এরকম একটা দাবি করেছে যে একটা নির্বাচনে যদি আসলে মুখ্য বিষয় হবে এবং প্রয়োজনীয় বিষয় হবে তাহলে তো নির্বাচনটাই করার প্রয়োজন ছিল, আসলে এত সময় নেওয়ার আর কোনো প্রয়োজন ছিল না, তাহলে আরও অনেক ধরনের মনোবাঞ্ছনা এর মাধ্যমে পূর্ণ হয়ে যেত। এটা একটা বিষয় আছে। আর ভোটার টার্ন আউটের কথা যেটা বলেছেন, এই প্রথমত হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে 3টা রেফারেন্ডাম এই পর্যন্ত হয়েছে, আপনার এই 3টা রেফারেন্ডামের মধ্যে সবচেয়ে সলিড রেফারেন্ডাম যেটাকে আমরা সবাই মনে করি বা যেটা 1991 সালে হয়েছে, সেখানে ভোটার টার্ন আউট ছিল 35%, এবং সেই 35% ভোটারের রায়ের ভিত্তিতে কিন্তু আমরা সংসদীয় গণতন্ত্র পেয়েছি, এবং সেই সংসদীয় গণতন্ত্র এখন পর্যন্ত আছে, টিকে আছে, যদিও নানা ফরম্যাটে নানা পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। এবং এই সংসদীয় গণতন্ত্র আমাদের অগণতান্ত্রিক কারো আচরণের কারণে এই গণতন্ত্রটাকে আমরা টেকসই করতে পারিনি। কিন্তু এখন যে আলোচনাগুলো হচ্ছে সেটা হচ্ছে এই গণতন্ত্রটাকে যাতে টেকসই করা যায়। আমাদের নির্বাচন নিয়ে বিভিন্ন সময়ে যে জটিলতা বা রাজনৈতিক সংকটগুলো তৈরি হয়, এই সংকটগুলো যেন বারবার ফিরে না আসে, এবং এই সংকটগুলো ফিরে না আসার জন্যই বা এগুলো অ্যাভয়েড করার জন্যই রাজনৈতিক দলগুলো সহ আলোচনা করে একটা কিছু বিষয়ে কিছু ঐক্যমত তৈরি হয়েছে, যার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে গত 15 বছরে আমরা যেরকম স্বৈরাচারী শাসন দেখেছি, এরকম স্বৈরাচারী শাসনের কোনো পুনরাবৃত্তি যাতে না হয়, রাজনৈতিক দলগুলোর বা ক্ষমতাসীন দলের জবাবদিহিতা যেন আরও বেশি থাকে, এবং ক্ষমতাসীন দল চাইলেই যেন আপনার সংবিধান কাটাছাড়া করতে না পারে এবং জনগণের উপর তাদের নিজস্ব দলীয় সিদ্ধান্ত চাপিয়ে না দিতে পারে। তো এইসব কিছু উদ্দেশ্য নিয়ে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই কিন্তু বেসিক্যালি এই সংস্কারের উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, এবং এর প্রেক্ষিতে গণভোটটাও হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এবং পাশাপাশি আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই মনে করে যে এইসব যে সংস্কারের যে আলোচনাগুলো হয়েছে সেগুলোতে জনগণের সম্মতি নেওয়া প্রয়োজন, এবং জনগণ যদি এখন সম্মতি না দেয়, উনি একটা দলের ভোটার ব্যাংকের কথা বলেছেন, ব্যাংক যদি সত্যিই থেকে থাকে তাহলে, এবং আমরা আশা করছি যে একটা নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবেন, ব্যাংক থাকলে ব্যাংক থেকে ব্যাংকের যারা আছেন তারা আসবেন, ভোটের রিফ্লেকশন হবে, জনগণ তারাও জনগণ, দেশের মানুষ, দেশের জনগণ, তাদের কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে বা ইভেন এমনকি অভিযোগ থাকলেও আজকে যেমন সিদ্ধান্তের কথা ওনারা বলেছেন যে যারা কারাবন্দী তারাও ভোট দিতে পারবেন। সো দেশের ভোটার তারা ভোট দেবেন, ভোট দিয়ে যদি তারা এটাকে প্রত্যাখ্যান করেন তাহলে প্রত্যাখ্যাত হবে। মানুষের রায়ের উপর তো আসলে অন্য কোনো আলোচনা চলে না, মানুষ যে রায় দেবে সেটা সবাইকে সম্মানের সাথে মেনে নিতে হবে। মানুষের রায়টাকে অতীতে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল বলেই কিন্তু আসলে আমাদের দেশের রাজনৈতিক সংকটগুলো তৈরি হয়েছে। সেই সংকট যাতে না হয়, দেশের সাধারণ মানুষ যে রায় দিবে সেটা সামনে যেই থাকুক তাকে যেন এটা মাথা পেতে নিতে বাধ্য থাকে, এবং সাধারণ মানুষকে তার রায় দেওয়ার জন্য একটা অবাধ সুযোগ যেন তৈরি করে দেওয়া হয়, সেই চেষ্টাতেই কিন্তু এই এতগুলো উদ্যোগ। এবং এই যে গণভোটের যে প্রশ্ন, গণভোটে একাধিক প্রশ্ন নিয়ে একটা না, কিন্তু এটাও কিন্তু বাংলাদেশে নতুন কোনো বিষয় না। আপনি যদি 1979 সালের গণভোটটা দেখেন, ফার্স্ট রেফারেন্ডাম, সেখানেও কিন্তু আপনার 19 দফার উপর হানা ভোট হয়েছিল, এবং সেখানেও কিন্তু অনেক মৌলিক পরিবর্তনের প্রশ্ন ছিল। এবং আপনি একটা প্রশ্ন করেছেন যে নিরক্ষর ভোটাররা আপনি কিভাবে ভোট দেবেন। আমরা যতটুকু জানি সেই সময় কিন্তু বাংলাদেশে আরও অনেক বেশি মানুষ নিরক্ষর ছিল, কিন্তু আপনি যদি সেই সময়ের ভোটার টার্ন আউটটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভোটাররা কিভাবে নিরক্ষর ভোটাররা সেই সময় কিভাবে ভোট দিয়েছে। একটা হচ্ছে 1979 সালের রেফারেন্ডাম, সেখানে ব্যাপক সংখ্যায় ভোট পড়েছিল। আমার আমি তখন একেবারেই শৈশবে ছিলাম, তো আমি জানি না ওই সময় কী হয়েছে, বা যতটুকু পড়ে জেনেছি যে অনেক ভোট পড়েছিল। কিন্তু আসলে আমরা যেই প্রসঙ্গটা নিয়ে এখানে আলোচনাটা শুরু করেছিলাম যে সাক্ষরতার বিষয়টা, নিরক্ষর ভোটাররা কীভাবে ভোট দেবেন, ওই সময় আমি জানি যে এখনকার চেয়ে সাক্ষরতার হার অনেক কম ছিল। গত 3 কি 4 দশক, এই 4 দশকে বাংলাদেশ অন্তত সাক্ষরতার ক্ষেত্রে অনেক দূর অগ্রগতি, 4.5 দশকে অগ্রগতিটা এসেছে। তো তখন যদি আমাদের ভোটাররা সিদ্ধান্ত নিতে পারেন, আমরা বিশ্বাস করি এখন আরো বেশি সিদ্ধান্ত নিতে পারবেন তারা। মানে আপনি এক কথায় বলছেন যে এই গণভোটে আপনি কোনো জটিলতা দেখছেন না, যতটা দিবুভাই দেখতে পাচ্ছেন?
বাংলাদেশের রাজনৈতিক প্রসেসটাই জটিল। আপনি যদি সেভাবে দেখতে চান, বাংলাদেশের রাজনীতিতে সরলীকরণ বলতে কোনো কিছু নাই, কিন্তু আমাদের সবার দায়িত্ব হচ্ছে এই যে জিনিসটা মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে সেটাকে মানুষের যাতে সিদ্ধান্ত নিতে পারে সেটাকে সহজভাবে সবাইকে বোঝানো। এটাকে নিয়ে মানুষকে কনফিউজ করাটা আমাদের দায়িত্ব না। আমরা অনেক সময় মিডিয়াতে আমরা এখানে তিনজনই আসলে পেশায় সাংবাদিক, আমরা অনেক সময় মিডিয়ায় দেখি যে প্রশ্ন করে আপনার একটা শিরোনাম দেয়, এবং এই ধরনের শিরোনাম নিয়ে কিন্তু সাংবাদিকতার বইতেই আমি দেখেছি যে অনেক প্রশ্ন হয়। কারণ হচ্ছে সাংবাদিকের কাজ প্রশ্ন করা, পাঠকের কাছে প্রশ্ন রেখে দেওয়া না, সাংবাদিকের কাজ হচ্ছে পাঠকের জিজ্ঞাসার উত্তরটা দেওয়া। আমাদের কাজও কিন্তু আমরা আসলে অনেক সময় অহেতুক এমন সব বিষয় অবতারণা করি তাতে মানুষ আরও কনফিউজড হয়ে যায়। আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা আজকে একটা আইন পাশ হয়েছে বা রাজনৈতিক দলগুলো একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই সিদ্ধান্তটাকে রেসপেক্ট করে এটা মানুষের সামনে যদি একটু সবাই উপস্থাপন করি যে বিষয়টা এবার সিদ্ধান্তটা উনি নেক। আমরা তো কাউকে সিদ্ধান্ত নিতে বা কারো উপর সিদ্ধান্ত রাজনৈতিক দলও চাপিয়ে দিতে পারবে না, আপনার সরকারও পারবে না, গণমাধ্যম কর্মীরাও পারবে না। কিন্তু আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে আমরা অন্তত এই বিষয়ে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, অন্তত মানুষকে এই বিষয়টা বোঝাতে পারি যাতে মানুষ তার সিদ্ধান্তটা নিতে পারে। মানুষ যদি সিদ্ধান্ত নেওয়ার পরে পুরো প্রক্রিয়াটাকে প্রত্যাখ্যান করে কোনো সমস্যা নেই। বাংলাদেশের মানুষের দুটো বিষয় আমি আপনার কাছে আবার আসবো। জনাব মুস্তফা ফিরোজ, আপনার কাছে দুটো প্রশ্ন রাখতে চাই আজাদ মজুমদারের কথার সূত্র ধরে। একটা জিনিস উনি বলার চেষ্টা করেছেন, আপনি বলছিলেন যে 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে নির্বাচনটাই ফোকাল পয়েন্ট, কিন্তু জনাব আজাদ মজুমদার যেটা বলছেন, উনি বারবার বলার চেষ্টা করছেন যে না, এখানে যে সংস্কারের যে দাবিগুলো ছিল, এই জুলাই আন্দোলনের অন্যতম 3টা বিষয় যেটা আমরা বারবার প্রধান উপদেষ্টার মুখ থেকে এবং অনেকের কাছ থেকে শুনতে পেরেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টা তারা তাদের দায়িত্বের মধ্যে এইটা পড়ে বলে তারা বারবারই বলছেন। তো স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধ করার জন্য সংস্কারটা দরকার ছিল। তো আপনি কি মনে করেন যে সংস্কার হয়েছে এর মাধ্যমে স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে যদি এটা বাস্তবায়িত হয়? বিচার তো অপরাধ, এটা তো যে কোনো সময়ের জন্য হবেই, এটা ঠিক আছে, কিন্তু বাকিটা ঠিক নেই। এই কারণে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব সংস্কার কর্মসূচি আছে। যখন কি রাজনৈতিক দলগুলো ভোটারদের কাছে যায়, কি নিয়ে যায় যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমার রাষ্ট্রের কাঠামো হবে আমি এই করব, এটাই সংস্কার। ইশতেহার নিয়ে যায়। হ্যাঁ, বিএনপি তো আরও 4-5 বছর আগে 31 দফা করছে, তার মধ্যে অনেকগুলি এখানে আছে না, কমন আছে তো, তাই না? তো তখন কি ছিল সেটা তো 31টার মধ্যে 17টা এখানে আছে, অ্যাকোমোডেট হয়েছে। তাহলে বিএনপির কাজটাই তো আগায় গেল, বিএনপি যেটা করার কমিটমেন্ট করছিল সেটা আগায় দিয়ে গেল। সেই জন্যই বলছি যে এটা তো এই সময় ক্ষেপণের দরকার ছিল না। 3 মাস না হয় 4 মাস নয় 6 মাস, এটার জন্য এরকম লম্বা সময় দরকার নেই। রাজনৈতিক দলগুলোই মানে তার কর্মসূচি নিয়ে পাবলিকের কাছে যাবে, ওপিনিয়ন নিয়ে সে সংস্কার করবে। যদি পাবলিকের ওপিনিয়ন নাও নেয়, গত 15 বছর আন্দোলন কারা করছে? বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। তো এটা তো তাদের একটা দায়বদ্ধতা যে গত 15 বছরের যে তারা ফ্যাসিস্ট আমলটা দেখলো, সেই আমলটার বেসিসে আমরা এমন একটা গণতন্ত্র, এমন একটা ভোট ব্যবস্থা আমরা চালু করব যেটা হবে ইউনিক হবে, যেটা শেখ হাসিনার এই শাসনের বিপরীত হবে। তা আমি কি তাদেরকে বিশ্বাস করি না? আমি তাদেরকে আসামি বানাই, চোর ডাকাত বানাই কি আমি? এই সময়ের মধ্যে আমি যদি গত 1 মাসের জামাত এবং বিএনপির অ্যাক্টিভিটিজের কথা বলি, আপনি কি এটার কোনো সিমটম দেখতে পাচ্ছেন? তারা তো দুই দলই আবার ওই আগের পলিটিক্সে, এটা তো করা নতুন বন্দোবস্তে তো তারা যাচ্ছেন না। না, এটা তো করা আগের মতোই একে অপরকে আক্রমণ করছেন, সমাবেশ করছেন, মোটরসাইকেল মিছিল হচ্ছে, মানে অনেক অ্যাক্টিভিটিস এখনোই চলতেছে। নির্বাচন আরো পিছাক, আরো পরিস্থিতি আরো খারাপ হবে। এইভাবেই যেই সুসম্পর্কটা ছিল প্রথম দিকে, তার আরো 6 মাসটা আমরা যদি চিন্তা করি, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কি ছিল? অসাধারণ, তাই না? এই শফিকুর রহমান, জামাতের আমির, উনি লন্ডনে যে দেখা করছেন না, এই সৌজন্য রাখছে তো। এখনো পর্যন্ত আমি মনে করি না যে চরম ডিটোরেট করছে, কিন্তু যেভাবে যাচ্ছে, সময়গুলো যাচ্ছে, পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এখন তো বাংলাদেশের বাইরের থেকে মনে হচ্ছে আরেকটা সরকার নিয়ন্ত্রণ করতেছে, মব কন্ট্রোল করতেছে। যে ঘটনাগুলো আমরা এমন একটা মানে আমাদের তো এখানে মানে বিভিন্ন দল মত নির্বিশেষে আমরা একটা গণতান্ত্রিক চাই, কিন্তু আমি হঠাৎ করে এখন বলতেছি যে না, ও তো হচ্ছে এ বিরোধী, ও হচ্ছে ওই বিরোধী। একটা
ট্যাগ লাগায় আমি পরিস্থিতিকে জটিল করতেছি। এই জটিলতার আগেই রাজনৈতিক দলগুলো 15 বছর মানে আচ্ছা তাহলে আমি বলি যদি আমাদের তো দেশে 2টা বড় ঘটনা ঘটছে, মুক্তিযুদ্ধ আরে, তাহলে মুক্তিযুদ্ধের পরপরই করা উচিত নেই? তখন দরকার ছিল যে একটা সংস্কারের জন্য একটা বিশাল সময় ব্যয় করে তারপরে নির্বাচন দিয়ে তারপরে, তাই কি? নির্বাচিত সরকারেরই দায়িত্ব যে সংস্কার করা, এবং আপনি রাজনৈতিক দল আলটিমেটলি তাদেরকেই করতে হবে। আপনি সংসদের সংবিধানের সংশোধন তারাই করতে হবে। আপনি লেংদি করলেন কেন? তার মানে তাদের উপর আস্থা নেই, বিশ্বাস নেই। তো তারা যদি নির্বাচিত, এই আস্থাহীনতার সৃষ্টি হলো কেন? অনেকে বলেন যে বলাই হলো তো যে তারা ফ্যাসিস্ট অতীতে তাই করছে, এবং তারা যে শেখ হাসিনার মতনই ফ্যাসিজম চালাবে ক্ষমতায় গেলে, সুতরাং তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এই কথাগুলি তো আমার প্রশ্নটা হলো আপনার কাছে যে এই যে এটা কি শুধুমাত্র যে বলল সেই দোষী, নাকি সত্যি সত্যি মানে আমি আপনার কনফিডেন্স বিল্ড আপ করবো, আস্থার জায়গায় আসবো, সেটা আমারও তো কিছু রেসপন্সিবিলিটি আছে। তো রাজনৈতিক দলগুলা জনগণের কিংবা বিএনপি জামাত এই আস্থার জায়গাটা কেন অর্জন করতে পারলো না? যে এখন আমার দস্তখত দেওয়ার দরকার নাই, এখন গণভোটের দরকার নাই, নির্বাচিত হলে আমরা কমিটমেন্ট করছি, ঠিক আছে, দস্তখত পর্যন্ত যে আমরা এগ্রিড হয়েছে একটা সিগনেচার করে, এখন এটার আইন করতে হবে, এটাকে গণভোটে দিয়ে পাশ করতে হবে, এগুলো আমরা পরে করব। এটা আস্থাহীনতার জায়গা থেকেই তো এই কথাগুলো আসছে। আমি বলি এটা শুরুতেই রাজনৈতিক দলগুলো অদূরদর্শিতা, এটার আজকে এই পরিণতি। শুরুতেই তাদের উচিত ছিল নিজেরা ঐক্যবদ্ধ হয়ে তারা ইউনূস সরকারকে বলা যে আমরা এই সময়ের মধ্যে আমরা নির্বাচনটা চাই। কিন্তু কিছুদিন যাইতে না যাইতে দেখা যাচ্ছে যে সবাই মনে করলো যে নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং বিএনপির ঠেকাও আওয়াজ, এই ঠেকাও আওয়াজ করতে যে পরিস্থিতিটা এমন হলো যে তখন একটা পারস্পরিক একটা আস্থাহীনতার জায়গা তৈরি হলো। এখন আপনি ধরে বেঁধে যত গণভোট করেন, যাই করেন না কেন, আমি আপনারে বললাম আজকে এখানে থাকলাম, তো নির্বাচন তো যদি হয় আর কি ঠিক মতন, এটা নিয়ে আপনার সন্দেহ আছে নির্বাচন নিয়ে? কেউ কেউ বলে আর কি, আমি একদম পুরোপুরি আপনার অবজারভেশনটা 50-50 জানা, এখন বোঝা যায় না তো যে কী পরিস্থিতি হবে, সামনের যে কামিং মাসটা আসতেছে কী হবে না হবে কেউ তো বলতে চায় না। আমি বলছি যদি হয় তারপরে আমি তো নির্বাচিত সরকার দেখবো, তো তখন বুঝবো কি মানে কে কতটুকু বাস্তবায়ন করে আর না করে। এটা রাজনৈতিক দলগুলো যেটা তার উপলব্ধি সেটা সে করবে, জামাত তার মতন করে করবে, বিএনপি তার মতন করে করবে। ওই আমি তাদেরকে নিয়ে এসে একটা করাই দিলাম, সুতরাং ওখানে যে তারা ভায়োলেট করবে আর সাথে সাথে একটা আপনি বলতে চাচ্ছেন যে জুলাই সনদ যে স্বাক্ষরিত হয়েছে, এই সনদটা যারা স্বাক্ষর করছে তারা এটা নাও মানতে পারে ভবিষ্যতে? আপনার কাছে আমার মনে হয় এরকম হতে পারে? হ্যাঁ, হতে পারে। তো আইন যেটা করা হচ্ছে, গণভোট যেটা করা হচ্ছে, সবগুলো এইগুলি কিচ্ছু থাকবে না। রাজনৈতিক মানে বিএনপি ক্ষমতা আসলে বিএনপি তার যে সংস্কার, তার যে করার সেটা করবে, জামাত আসলে তার যেটা করার সেটা সে করবে। জনাব আজাদ, এই ব্যাপারে আপনার এটা আমার ধারণা, মানে মুস্তাফিজুর দুইটা প্রসঙ্গ এখানে নিয়ে আসছেন যে এটা নিয়ে উনি সন্দেহ পোষণ করছেন যে যা জুলাই সনদ স্বাক্ষরিত হোক আর আদেশ জারি হোক আর যতই অধ্যাদেশ হোক আর গণভোটই হোক, যখন যে ক্ষমতায় আসবে, জামাত আসলে জামাতের মতো করেই করবে, বিএনপি আসলে বিএনপির মতো করেই করবে। আপনি কি এটা বিশ্বাস করেন, মনে করেন? আমার কাছে মনে হচ্ছে যে ওনার বক্তব্য শুনে যে মানে হলিয়ার দেন পোপ একটা কথা থাকে, উনি অনেক সময় বিএনপির বিষয়টা উনি বিএনপির চেয়ে ভালো জানেন, কারণ বিএনপি কিন্তু অঙ্গীকার করেছে যে তারা এই জুলাই সনদটা অনুযায়ী কাজ করবে। এখন উনি মনে করছেন যে না, বিএনপি এটা করবে না। আবার তাহলে তো বিএনপির বিরোধী না, 3 মাসের মধ্যে বিএনপি ঠেকাওয়ের একটা কথা বলেছেন। বিএনপি কিন্তু আপনার 3 মাসের দাবি তোলার পরে কিন্তু তারা নিজেরা সেই দাবি থেকে সরে এসে তারা নির্বাচন দাবি করেছিল ডিসেম্বরের মধ্যে। প্রথমে বলা হয়েছিল একটা যৌক্তিক সময়ের মধ্যে ওনারা বলেছিলেন, তারপরে বলেছিলেন ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরে যে কোনো কারণে সেটা সম্ভব হয় না, সেটা ডিসেম্বর থেকে 1-1.5 মাস পরে গিয়ে হচ্ছে। সো বিএনপি যে দাবিটা করেছেন উনি আসলে বিএনপির শুভাকাঙ্ক্ষী, হয়তো সেই কারণে বিএনপি ঠেকাও এরকম একটা অভিমত অনুসিদ্ধান্তে এসেছেন। আর ওই জুলাই সনদ বাস্তবায়ন করবে না সেটা আমি ওনার ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে হতে পারেন, কারণ উনি এক সময় ছাত্র ছিলেন, যে সময়টাতে উনি ছাত্র ছিলেন সেই সময়টাতেও বাংলাদেশে একটা গণ আন্দোলন হয়েছিল, এবং সেই গণ আন্দোলনের প্রেক্ষিতে আমরা দেখেছি 3 জোটের একটা রূপরেখা নামক একটা বিষয় আমরা শুনেছি, কিন্তু আসলে ওই রূপরেখাটা সত্যিকার অর্থে কি আমরা আসলে পড়ার চেষ্টা করেও অনেকবার পাইনি আসলে সেটা কোথায়, বা সেই রূপরেখায় কি বলা আছে এবং সেই রূপরেখা আসলে বাস্তবায়ন আদৌ হয়েছে কিনা। বা লিয়াজো কমিটির মিটিং এটা সর্বসম্মত সিদ্ধান্ত হলো লিয়াজো কমিটির যারা মেম্বার ছিলেন, আমিও ছিলাম তখন বিশ্ববিদ্যালয়ের
শেষ বর্ষের ছাত্র, তো এই লিয়াজো কমিটির সিদ্ধান্তে এটা হয়েছিল। এক্স্যাক্টলি। তো আপনার এরকম একটা 3 জোটের রূপরেখা, সেটা বাস্তবায়ন হয়েছে কি হয় না এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে, এবং বাস্তবায়ন যে হয় না এটার জন্য 3 জোটের যারা বিভিন্ন অংশীদার তারা বিভিন্ন সময় পরস্পরকে দায়ী করেছেন, এবং 3 জোটের যে রূপরেখা, আমার বিশ্বাস, যেহেতু আমি এটা পড়তে পারিনি, চেষ্টা করেও আমি পাইনি, আমি বলতে পারি না। আপনাকে আবার একটু ধরে দেই, এই রূপরেখার মধ্যে অন্যতম একটা বিষয় ছিল সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়া। সেটার জন্য গণভোট প্রয়োজন মধ্যে ছিল না বিএনপির, বাট বিএনপি পরে এটা মেনে নিয়েছিল, ভাইটাল একটা জিনিস। জি, সেটার জন্য গণভোট হয়েছিল। সেটা আসলে 3 জোটের রূপরেখাকে আপনি কৃতিত্ব না দিয়ে আমার মনে হয় বাংলাদেশের জনগণকে কৃতিত্ব দেওয়া উচিত। কারণ তো পরে হয়েছে, আগে পার্লামেন্টে পাস হয়েছে, দেন এটার উপর গণভোট বাংলাদেশে, তখন বাংলাদেশের জনগণ যদি গণভোটে এটা প্রত্যাখ্যান করতো, 3 জোট কেন আরো কিছু জোট যদি রূপরেখা দিত, তাতে কিছু আসতে যেত না, কারণ জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত। এখনো অবশ্যই তাই হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ওনারা যেই অঙ্গীকারগুলো দেখেছেন সেগুলো হয়তো বাস্তবায়িত হয়নি, দেখে ওনারা গড়পড়া গরু যেরকম সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ওনারা হয়তো ভয় পাচ্ছেন যে এখনকার যেই পরিকল্পনা এগুলো হয়তো একই রকম পরিণতি পাবে। তবে এটা আমি বলতে পারি, বা আমার আর্গুমেন্টটা হচ্ছে এখানে, ওই সময়ে যদি গণ আন্দোলনের সুফলটা বাংলাদেশ প্রকৃত অর্থে পেত, 90-এর দশকে যে আন্দোলনটা হয়েছে, তাহলে আর 2024-এর গণ আন্দোলনটা প্রয়োজন পড়তো না। 1990-এর গণ আন্দোলনের পরে দেশে গণতন্ত্র ফিরে এসেছিল, কিন্তু যারা গণতন্ত্রের সেখানে অংশীদার ছিল তারা গণতন্ত্রটাকে রক্ষা করতে পারেনি। কেউ গণতন্ত্রটা রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কেউ গণতন্ত্রটাকে নিজেই গলা টিপে হত্যা করেছে। তো এইরকম একটা প্রেক্ষাপটে এসে 2024-এ গণ আন্দোলন হয়েছে, সেখানে আরও অনেক বেশি মানুষ প্রাণ দিয়েছে, এবং 2024-এ আরও অনেক বেশি মানুষ সম্পৃক্তও ছিল। এই মানুষের যে সম্পৃক্ততা, ওই সময় আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থান তো আমাদের সবার চোখে দেখা, আমরা সবাই জানি যে মোটামুটি দেশের সব মানুষ, দেশের বেশিরভাগ মানুষ, বিশেষ করে যখন হত্যাকাণ্ডটা শুরু হয়েছে তখন তারা আসলে একাত্মতা পোষণ করেছে। তো দেশের একটা জেনারেল কনসেনসাস যেটা আমরা সবাই চোখে দেখেছি, সেই কনসেনসাসটাকে আমরা যদি একটা আইনি ভিত্তি দিতে যাই, আমি তো মনে করি সবার উচিত সেটাকে সহযোগিতা করা। তারপর জনগণ তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আছেই, জনগণের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করার জন্যই আমাদের এই আহ্বান এবং আমাদের এই চেষ্টা। এখানে আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে সরকার, আপনি শুরুতে যেমনটা বলছিলেন যে সরকার এটা নিয়ে ক্যাম্পেইন করবে, আপনারা পত্রপত্রিকায়, মিডিয়ায় আপনারা তো নিশ্চয়ই পয়সা দিয়ে প্রচারণা চালাবেন। মানে আমি পয়সা দিয়ে কথাটা এই কারণে বলতে চাচ্ছি যে এটার গুরুত্বটা অনুধাবন করতে গিয়ে, আপনি হয়তো একটা স্পন্সর্ড বিজ্ঞাপন দিলেন, ক্যাম্পেইন করলেন, এটা এতটা গুরুত্ব পাবে না, কিন্তু আপনারা যদি সিরিয়াস হন তাহলে এগুলাতে ব্যাপকভাবে প্রচারণাটা চালানো, এবং প্রচারণাটা হা না বুটের মধ্যেই রাখা। যে ওই একটা কথা বলা হয়েছিল যে কখন রাজনৈতিক দলের 19 দফা কেউ পড়ে দেখে নাই, কিন্তু তাকে আমি বিশ্বাস করি, তার সুতরাং সে হা দিতে বলছে, আমি হা দিব। পলিটিক্যাল পার্টিগুলোর এই ক্যাম্পেইনের দিকে আপনারা যাবেন কিনা? না, এখন আমাদের যারা সরকারের নীতি নির্ধারক আছেন, তারা তো নিশ্চয়ই ভেবে দেখবেন যে কোন পদ্ধতিতে ক্যাম্পেইনটা করলে বেশি ইফেক্টিভ হবে। সেখানে যদি পত্রপত্রিকাতে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন পড়ে, সরকার তো প্রতিদিন নানা প্রয়োজনে নানা বিষয়ে বিজ্ঞাপন দেয়, এবং সে বাংলাদেশে অনেকগুলো পত্রিকা আসলে টিকেই আছে সরকারি বিজ্ঞাপনের অর্থে। আমি বলছি ক্যাম্পেইনের জন্য যদি সরকারের বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন পড়ে, নির্বাচন কমিশনের বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন পড়ে, তারা দিবে, কিন্তু পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেওয়াটাই আসলে এখন ক্যাম্পেইনের চূড়ান্ত ধাপ না। এই কারণে না যে বাংলাদেশে আসলে এখন পত্রপত্রিকা ছাড়াও জনগণের কাছে তথ্য পৌঁছানোর আরও অনেকগুলো মাধ্যম তৈরি হয়েছে, সেই সব মাধ্যমকে সবাই ব্যবহার করবে। এবং ইভেন আমরা এই যে আজকে যে আলোচনাটা করছি, এই আলোচনাটাও কিন্তু আমরা মনে করি যে এক ধরনের ক্যাম্পেইন। এই গণভোটের পক্ষে বা বিপক্ষে যাই হোক, এই গণভোট হবে এইটা আমরা আলোচনা করছি, মানুষ জানছে, আমাদের আলোচনার পর মানুষ তার সিদ্ধান্ত নিতে পারে আমাদের কথা শুনেও। আমরা মনে করি যে যত বেশি এটা নিয়ে আলোচনা হবে, সেটা যেই প্ল্যাটফর্মেই হোক, কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, পক্ষে কেউ মতামত দিবেন, কেউ বিপক্ষে মতামত দিবেন, কেউ একেবারে নিরুৎসাহিত থাকবেন। আমরা মনে করি যাই থাকুক, জনগণের মতামত যাই থাকুক, এটা নিয়ে আলোচনাটা জারি থাকুক। আলোচনাটা জারি থাকলে জনগণ তার সিদ্ধান্ত দেবে। এবং আমরা অতীতে দেখেছি বাংলাদেশের জনগণ যখনই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছে, অনেক সময় তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়নি, সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা প্রকৃত অর্থে যখন বাংলাদেশের জনগণকে দেওয়া হয়েছে, তারা কখনো ভুল সিদ্ধান্ত দেয়। সঠিক, থ্যাংক ইউ। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই। মোস্তফা ফিরোজ দিব্য, আপনাকে দিয়ে এই প্রসঙ্গটা শুরু করতে চাচ্ছি, যেটা হলো কয়েকদিন আগে, মানে গত শুক্রবার বাংলাদেশে ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গেছে। যদিও এটা কাগজে কলমে মাঝারি ধরনের ভূমিকম্প,
এবং এরপরে কয়েকদিন এটা নিয়ে আলোচনা হয়েছে। 21 তারিখ থেকে আজকে সপ্তাহ পার হয়নি। তো এরপরে আজকে আমরা দেখলাম যে প্রায় 6 ঘন্টা ধরে ঢাকা শহরের ভিতরে কড়াইল বস্তিতে আগুন জ্বলল এবং এখানে কয়েকটা ঘটনা ঘটেছে যে ফায়ার ব্রিগেডের লোকজন বলছে ওরা প্রায় 40 মিনিট পর স্পটে পৌঁছতে পারছে, আগুনের খবর পাওয়ার প্রায় 40 মিনিট পর। তারপরে আমরা খবর পেলাম যেটা যে পানি সরবরাহ পর্যাপ্ত নেই, অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে। এখনও আমরা জানি না ক্যাজুয়ালিটিসটা কি, তবে ক্ষয়ক্ষতি তো একবারে লাইভে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। এই যে প্রাকৃতিক দুর্যোগ, নানা ধরনের ডিজাস্টারের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে, এইটার আমাদের প্রস্তুতিটা কেমন, কিংবা প্রস্তুতিটা কি হওয়া উচিত? আমাদের কোনো প্রস্তুতি নেই এবং একটা অসহায় আত্মসমর্পণ করা ছাড়া এইসব দুর্যোগে কোনো কিচ্ছু করা নেই। কারণ আমাদের পুরো রাজধানীটা এত জটিল প্রকৃতির, এখানে কোনো নিরাপত্তা বলে কিচ্ছু নাই। এখানে কখনোই চিন্তা করা হয়নি যে মানুষের জীবন রক্ষা করার জন্য কী কী পানি, তারপরে স্পেসগুলো ক্রিয়েট করা দরকার, সেগুলো কিচ্ছু করা হয়নি। এবং যেইভাবে একটা বিল্ডিং বস্তি বলা যায় পুরো রাজধানীকে, অল্প কিছু এলাকা ছাড়া বাকি এলাকাগুলির সত্যিকার অর্থে সেই ভূমিকম্প হইলে এইটার থেকে আর মানে রক্ষার মানে লাশ বের করে আনার পর্যন্ত কোনো উপায় থাকবে না, এমন একটা পরিস্থিতি হবে। কারণ আমাদের ওই ধরনের, কিন্তু আমাদের অবস্থা তো গড়ে উঠছে এখন। আপনার এই মুহূর্তে তো আমরা ভেঙে ডিমোলিশ করে দিতে পারবো না। আমাদের আর্থসামাজিক কাঠামোর এটাই হয়নি। আমি এটা বলি, আমাদের চেয়েও তো উন্নত দেশ হলো তুরস্ক ছিল, তাই না? তুরস্কের এটার দৃশ্যটাও তো দেখলাম, কত অসহায় আত্মসমর্পণ। তারা অন্য দেশের এর থেকে দেশগুলি এসে রেস্কিউ অপারেশন চালাতে হয়েছে। ওইটা একটা দৃশ্য দেখলাম। আরেকটা দৃশ্য দেখলাম হচ্ছে আফগানিস্তান, তাই না? দুইটা ঘটনা তো দেখলাম। তো তারাই পারে নাই। আফগানিস্তান তো তার নিজের কারণেই পারে নাই, তার আর্থসামাজিক কাঠামোটার এত দুর্বল, আর তারা উন্নত দেশ হয়েও তারাও পারেনি। তো সুতরাং আমরা আরো জটিল অবস্থা। অনেকে তো করেছে। আপনি যদি ফ্রিকুয়েন্টলি ভূমিকম্প জাপানে হয়, জাপান তো চীনে হয়, জাপান উন্নত, থাইল্যান্ডে হয়, মিয়ানমারে হয়, এই দেশগুলি তারা মানে যখন বিল্ডিং কোডই আছে যে ভূমিকম্প যদি হয় 10 মাত্রা বা 12 মাত্রা, তখন কি করতে হবে, কিভাবে স্ট্রাকচারগুলি নিচে থাকতে হবে, সেগুলো তো তারা করে ফেলছে তারা। আমরা তো করি নাই। আমরা না করে আমরা এখন পুরো ভবন গাজার মতন করে গুড়াই দিয়ে আমরা কি পারবো? সেটা পারবো না। তো আমি তো দেখি না। তারপরেও তো একটা কিছু করতে হবে। আপনার ক্যাজুয়ালিটিসটা কমানো কিংবা করার জন্য তো কিছু না কিছু করতে হবে। সেটা আমাদের এই যে আজকে একটা রিপোর্টই দেখলাম যে কত 1,500 কোটি টাকার একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল এরকম উদ্ধার যন্ত্রপাতির জন্য, তার মাত্র 20% নাকি পারচেজ হয়েছে। আর পুরনো যা ছিল তার অধিকাংশই হচ্ছে অচল। এটা আমি মজুমদার, আসলেই কি আমরা এইভাবে অসহায় আত্মসমর্পণ করব, নাকি সরকারের কিছু করণীয় আছে, জনগণের কিছু করণীয় আছে? আপনি কি মনে করেন? প্রকৃতির যে রুদ্ররোষ, এটা থেকে তো বাঁচা অনেক সময় কঠিন, কিন্তু আসলে আপনার কিছু করা যাবে না এটা মনে করে যদি আমরা মানে হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলেও তো এটা এক ধরনের অপরাধ বোধেই পরবর্তীতে যদি এ ধরনের কোনো দুর্যোগ আসে তাহলে আমাদেরকে ভুগতে হবে। তো সরকারের দিক থেকে একটা উদ্যোগ এর মধ্যে নেওয়া হয়েছে। আপনি দেখেছেন গতকালকে একটা অনেক দীর্ঘ একটা মিটিং হয়েছে, সেখানে আমাদের এই খাতে আমাদের যারা বিশেষজ্ঞরা আছেন ওনারা সবাই এসেছেন মোটামুটি। এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন বাংলাদেশের অনেক বাংলাদেশি আছেন ভূতত্ত্ববিদ যারা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বা পড়াশোনা করান, শিক্ষকতা করেন, ওনাদের পরামর্শ, সবার পরামর্শ নিয়ে 3 মাসের মধ্যে সবাইকে সরকারের করণীয় কী আছে এই করণীয় বিষয়গুলো জানানোর কথা বলেছেন। এটা একটা জিনিস বলেছেন। আর 2-1টা পয়েন্ট উনি উল্লেখ করেছেন, যেমন অনেক হাসপাতালের ভবন ঝুঁকিপূর্ণ। আপনি ধরেন একটা ভূমিকম্প হওয়ার পরে যেটা দেখা যায় যে আপনি ধরেন কোনো কারণে বা উদ্ধার করে বা নিলেন, আপনি নেওয়ার পরে দেখা গেলো যে হাসপাতালটাই ভেঙে পড়েছে, তো আপনি নেবেন কোথায়?
তো সেই কারণে হাসপাতালগুলোকে প্রায়োরিটি দিয়ে হাসপাতাল ভবনগুলোকে এই যত দ্রুত এটা স্ট্রাকচার ঠিক করা। এটা একটা স্কুল ভবনের কথা বলেছেন, কারণ আমরা দেখেছি এর মধ্যে একটা স্কুল ভবনে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে সেটা কত সর্বনাশা হতে পারে। তো আমরা মাইলস্টোন বিমান দুর্ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি স্কুল ভবনগুলোকে আরও বেশি সুরক্ষিত কত দ্রুত করা যায়, এবং সেখানে ভূমিকম্পের যদি কোনো সায়েন্টিফিক ওয়েতে কোনো ড্রিল করা যায় সেই জিনিসগুলো, বিশেষ করে অ্যাওয়ারনেসটা। কারণ ভূমিকম্পের সময় আমরা এই সর্বশেষ যে ভূমিকম্প আমরা যেটা দেখেছি, এখানে আপনার যে প্যানিক হয়ে আহতটা বেশি হয়েছে, এবং আমাদের সৌভাগ্য বলতে পারেন আপনি যে ঘটনাটা শুক্রবার ঘটেছে। যদি এটা কর্মদিবসে হতো তাহলে আমাদের অনেক শ্রমিক, বিশেষ করে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে যে পরিমাণ শ্রমিক থাকে এবং শ্রেণীগুলো যে পরিমাণ সরু থাকে, আপনার হাজার হাজার শ্রমিক যখন ওই রকম পরিস্থিতিতে ওই বিল্ডিং থেকে নামার চেষ্টা করতো তখন কি হতো, এটা মানে সেটা হয়েছে। কিন্তু শুক্রবার থাকায় তো আসলে সব ফ্যাক্টরি খোলা ছিল না, বা শ্রমিকরাও আসলে সংখ্যায় অনেক উপস্থিতিটা কম ছিল। তো এটা আমরা ভাগ্যবান এই ক্ষেত্রে, অন্তত সেদিন এইটা কর্মদিবসে ঘটলে অথবা গভীর রাতে ঘটলে অনেক বেশি অসুবিধা হতে পারত। তো এইসব ক্ষেত্রে আমাদের মহান আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হওয়া, এটা হলো আমাদের প্রথম সবার প্রার্থনা করা, আর দ্বিতীয়ত হলো প্রস্তুতি নেওয়া। আমাদের যে সীমিত সামর্থ্য অবশ্যই সীমিত। দেবুভাই তুরস্কের কথা বলেছেন, অবশ্যই আমরা তুরস্কের মতো অত উন্নত দেশ নই, কিন্তু আমাদের যত সীমিত সামর্থ্য, ইন্দোনেশিয়ার মতো তো হতে পারে, ইন্দোনেশিয়ার আমাদের তো অর্থনৈতিক আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের মতো হতে পারে, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালেই তো একটা বড় ভূমিকম্প হয়েছে, যেখানে আমরা দেখেছি অনেক মানুষ মারা গিয়েছে। তো নেপাল থেকে আমরা কিন্তু ভৌগোলিকভাবে খুব বেশি দূরে নেই। আপনার আর যতই আপনার রাজনৈতিক দূরত্ব বা পলিটিক্যাল বাউন্ডারিটা যত দূরে মনে হয়, ভৌগোলিক বাউন্ডারিটা ভূমিকম্প যখন হয় তখন তো আসলে তারা ভৌগোলিক বাউন্ডারিটাই নেপালের অনেক ভূমিকম্প আমাদের দেশে হিট করে, ওখানে উৎপত্তি স্থল এখানে হয় অনেকগুলোই হয়েছে। তো এরকম যদি হয়, আমাদের আসলে সামর্থ্য যতই সীমিত থাকুক, সীমাবদ্ধতা যত বেশি থাকুক, তাতে কিছু আসা যায় না। আমাদেরকে প্রস্তুতি নিতেই হবে আমাদের মতো করে হলেও, যাতে করে অন্তত এরকম দুর্যোগ হলে যদি কোনো প্রস্তুতিবিহীন থাকলে, আমরা যদি 100 ক্যাজুয়ালিটি থাকে, প্রস্তুতি থাকলে অন্তত সেখান থেকে। কিন্তু আপনি যেটা বললেন যে মাননীয় প্রধান উপদেষ্টা কালকে যে মিটিং করেছেন, এই মিটিংয়ে 3 মাসের মধ্যে একটা প্ল্যান দিতে বলেছেন, কিন্তু এমনও ফোরকাস্ট আছে যে এটা যদি বড় ভূমিকম্পের প্রস্তুতিমূলক মানে যেটা হয় আফটার শক এবং বিফোর শক, যেটা যে এটা যদি হয়ে থাকে তাহলে তো যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে। যদিও এটা বলা হচ্ছে যে এটা 3 দিনও হইতে পারে, 3 মাসও হইতে পারে, 3 বছর হইতে পারে। আপনার খুব ইন্টারেস্টিং, আমি সেই মিটিংটাতে ছিলাম। আমাদের বিশেষজ্ঞদের মধ্যে 2 রকম মত আছে। কয়েকজন বিশেষজ্ঞ এরকম মত দিয়েছেন যে এই ধরনের ভূমিকম্প সাধারণত 100 বছর পর পর হয়। এই ম্যাগনিটিউডে যদি হয় একটা নির্দিষ্ট অঞ্চলে 100 বছর পর পর হয়, যেটা হলো 7.8 হলে ওই ম্যাগনিটিউডটা 100-150 বছর। বিশেষজ্ঞরা বলেছেন যে 100 বছর পর পর হয়, এবং সেটা মাথায় রেখেই বিল্ডিং কোডটা তৈরি করা হয়েছে, যাতে একটা বিল্ডিং অন্তত 100 বছর টিকে। আবার কিছু কিছু বিশেষজ্ঞ ওনারা মতামত দিয়েছেন, যেহেতু ওনারা বিশেষজ্ঞ, ওনাদের মতামতটাকে আমাদের শুনতে হবে। বলেছেন যে এই ধরনের ভূমিকম্প 800 থেকে 900 বছর পরে হয় আপনার একটা অঞ্চলে এই ম্যাগনিটিউডের। সো সেটা যেটাই হোক, সেটা 8 ঘন্টা পরেও হতে পারে। আমরা এমনকি এটা এখানে বসে থাকা অবস্থাতেও হতে পারে, কিন্তু কখন ভূমিকম্প হবে বা ভূমিকম্প হবে না ধরে নিয়ে বসে থাকার আসলে কোনো সুযোগ নেই। আমি একটু জনাব মুস্তাফা ফিরোজের এই বিষয়ে একটা প্রশ্ন করে আবার আসছি আপনার কাছে, যেটা হলো যে এই যে তাৎক্ষণিকভাবে মানে অ্যাওয়ারনেসটা এখন যদি স্কুল, কলেজ এবং সমস্ত প্রতিষ্ঠানে আগামী 7 দিনের ভিতর 10 দিনের ভিতর গভর্নমেন্ট একটা সার্কুলার ইস্যু করে বলতো যে তুমি অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার জন্য ভূমিকম্প হলে কি করবা, অনেকেই কিন্তু এটা হয়ে যায় যে আমি কি করব বুঝতে পারি না, এটাতে ক্যাজুয়ালিটিসটা অনেক বেড়ে যায়। যে আমি এখানে আছি, এখানেই কোন জায়গাটায় গিয়ে আমি শেল্টার নিব, কিভাবে শেল্টার নিব, এই ট্রেনিংটা, এই ড্রিলটাই নেই। এই ক্ষেত্রে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে বিশেষজ্ঞদের যেই মানে দর্শনটা ফলো করলে ভালো হতো আর কি। সারা বাংলাদেশের 15 দিন ছুটি দিয়ে দিলে তাহলে আমরা মানে ভূমিকম্পের হাত থেকে মুক্তি পাইতাম আর কি। কারণ এই 15 দিন ছুটি দেওয়াতে এই যে ছাত্ররা যে চলে গেল যার যার বাড়িতে, এরা রক্ষা পেয়ে গেল। আর যদি থাকতো তাহলে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা মারা যেতে পারতো। তো এই অনুযায়ী এইটাকে দৃষ্টান্ত ধরে একটা সিদ্ধান্ত নিলে মানে ভালো হতো।
আমি মানে একটু হচ্ছে কি একটু এই যে ওই বলবো আমরা না শেষ কিছুক্ষণ করব আগে 30 সেকেন্ডের মধ্যে শেষ আমি করব। একটু অ্যাড করি। আমার মনে হয় দীপু ভাই এখানে একটা ভুল বোঝার আশঙ্কা আছে, এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটিটা দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভবনগুলো ঝুঁকিপূর্ণ। আমি মহসিন হলের ছাত্র ছিলাম, আমি যখন মহসিন হল থেকে বেরিয়ে আসি আজ থেকে 25 বছর আগে, সেই সময় অডিটোরিয়ামটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেটা দিয়েই চলতেছে। সেই অডিটোরিয়াম এখনো পুনর্নির্মাণ হয়নি। তো এইরকম একটা ভবন ভূমিকম্পের প্রয়োজন নেই, এমনিতেই ভেঙে পড়তে পারে। এবং জগন্নাথ আমরা হলের শেষ ট্র্যাজেডিটা করব। আমাদের সবার মনে আছে। কিন্তু 15 দিন কেন? 15 দিন হয়তো তারা ইন্সপেকশনের জন্য নিতে পারে, এমন হতে পারে, আমি জানি না। ভবন ইন্সপেক্ট করে সেখানে ত্রুটি বিচ্যুতি না ওই শনাক্তের জন্য কারণ তো দেয়া হয়নি, বলছে যে ভূমিকম্প হইতে পারে, না, এই জন্য ভূমিকম্প আমরা আসলে এটার কোনো স্পেসিফিক জবাব আসলে পাই নাই কেন কিছু শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি সব বন্ধ দেওয়া হলো এবং এটা আসলেই কতটুকু কাজে আসবে। ধন্যবাদ আপনাদের দুইজনকে আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা অতিথিদের বক্তব্য শুনলাম। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।